নমস্কার, অ্যাস্ট্রোস্কোপ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব নীচভঙ্গ রাজযোগের ব্যাপারে। ধরুন কখনো দেখবেন যে ডাক্তারবাবু আমাদেরকে বলেন যে আপনাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি আছে, তাই আপনি ক্যালসিয়ামের ওষুধ খান। কিন্তু ক্যালসিয়ামের অ্যাবজর্পশন বা শোষণ আমাদের শরীরে বেশি করে বাড়বে যদি আমরা তার সাথে ভিটামিন ডি নেওয়া শুরু করি। তাই দেখবেন ক্যালসিয়ামের ওষুধের সাথে ভিটামিন ডি এর ওষুধ আমাদেরকে নিতে হয়। জ্যোতিষশাস্ত্রে যদি কোনো গ্রহ যে ফল প্রদান করে থাকে তার সাথে অন্য কোনো গ্রহের যুতি মানে একই সাথে বসে যাওয়া বা সেই গ্রহটিকে অন্য কোনো গ্রহ দৃষ্টি দিলে উক্ত গ্রহের কর্মক্ষমতা বেড়ে যায়। যদি কুণ্ডলিতে কোনো গ্রহ নিচস্থ থাকে তাহলে বিভিন্ন শর্তে গ্রহের সেই নিচস্থতা কেটে যায় এবং গ্রহটি আরও বেশি ফলপ্রদায়ী হয়ে যায়। এই যে নিচস্থ গ্রহের নিচস্থতা নষ্ট হলো বা ভঙ্গ হলো, এরকম অবস্থাকে বলা হয় নীচভঙ্গ যোগ বা নীচভঙ্গ রাজযোগ। ধরা যাক কারোর চার্টে রবি বসে আছে তুলা রাশিতে। সে জানতে চাইছে যে আমাদের কি সরকারি চাকরি হবে। হঠাৎ করেই তাকে এরকম কথা শুনতে হয়, আপনার তো রবি নিচস্থ, তাই আপনি কিন্তু সরকারি চাকরি পাবেন না। কিন্তু তুলা রাশির এই নিচস্থ রবিই কিন্তু করবে ম্যাজিক যদি এই রবির সাথে বসে থাকে শনি বা শুক্র। আসুন তাহলে প্রথমে নিয়মটা জানা যাক। যদি কোনো গ্রহ যে ঘরে নিচস্থ হয় সেই ঘরের অধিপতি যদি তার সাথে বসে বা সেই ঘরে যে গ্রহটি উচ্চস্থ হয় সেই গ্রহটি যদি তার সাথে বসে যায়, ব্যাস তাহলেই কিন্তু উক্ত নিচস্থ গ্রহের নিচস্থতা ভঙ্গ হয়ে যায়। যেমন ধরুন তুলা রাশির অধিপতি শুক্র রবির সাথে যদি বসে যায় তাহলে কিন্তু রবির নিচস্থতা ভঙ্গ হয়। আবার ধরুন তুলা রাশিতে শনি উচ্চস্থ হয়, রবির সাথে যদি শনি তুলা রাশিতে একই সাথে অবস্থান করে তাহলেও কিন্তু রবির নিচস্থতা ভঙ্গ হবে। আচ্ছা, এবার দ্বিতীয় আরেকটি নিয়ম বলি, খুব ইন্টারেস্টিং। যদি কোনো নিচস্থ গ্রহ উচ্চ নবাংশগত হয় তাহলে তার নিচস্থতা হ্রাস পায়। যেমন ধরা যাক কর্কটে মঙ্গল আছে নিচস্থ হয়ে। কর্কট রাশিতে D1 চার্ট, কর্কট রাশিতে মঙ্গল নিচস্থ হয় আমরা সবাই জানি। কিন্তু দেখা গেল নবাংশ কুণ্ডলিতে এই মঙ্গল বসে রয়েছে মকর রাশিতে। আমরা কি জানি মকর রাশিতে মঙ্গল উচ্চস্থ হয়। তাহলে আমরা কি দেখলাম, D1 চার্টে মঙ্গল বসে আছে কর্কট রাশিতে নিচস্থ হয়ে, কিন্তু D9 চার্টে মানে নবাংশ চার্টে মঙ্গল বসে আছে উচ্চস্থ হয়ে। এই কেসে কিন্তু D1 চার্টে মঙ্গলের নিচস্থতা হ্রাস পেল। এখানে মঙ্গল কিন্তু নীচভঙ্গ যোগ সৃষ্টি করবে। আবার কুণ্ডলিতে যদি কোনো গ্রহ নিচস্থ থাকে, এখানে আর একটা কন্ডিশন বলি, তৃতীয় সূত্র কি, যদি কুণ্ডলিতে কোনো নিচস্থ গ্রহ থাকে, গ্রহটি যে ঘরে উচ্চস্থ হয়, ব্যাপারটা ভালো করে বুঝতে হবে, গ্রহটি যে ঘরে উচ্চস্থ হয় তার অধিপতি যদি ওই নিচস্থ গ্রহের সাথে সংযুক্ত হয় তাহলেও কিন্তু ওই নিচস্থ গ্রহের নিচস্থতা ভঙ্গ হয়। যেমন দেখা গেল শুক্র বসে আছে কন্যা রাশিতে, আমরা সবাই জানি শুক্র কন্যা রাশিতে নিচস্থ হয়। এবার আমাদেরকে দেখতে হবে যে শুক্র কোন ঘরে উচ্চস্থ হয় ও উচ্চস্থ ঘরের অধিপতিকে। আমরা জানি শুক্র মীন রাশিতে উচ্চস্থ হয় এবং মীন রাশির অধিপতি হচ্ছেন বৃহস্পতি। এই শুক্রের সাথে যদি বৃহস্পতি একই সাথে অবস্থান করে তাহলে কিন্তু শুক্রের নিচস্থতা ভঙ্গ হবে। যদিও এটা খুব একটা এফেক্টিভ নয়, তবুও যেহেতু পয়েন্টে আছে সেজন্য এটা জানানো হলো। এখন প্রশ্ন হলো যে এই নীচভঙ্গ যোগ কি কুণ্ডলীর সমস্ত ঘরে শুভ ও কীরকমভাবে এই যোগ কাজ করে? নীচভঙ্গ রাজযোগের প্রভাব কিন্তু নির্ভর করে তিনটি কন্ডিশনের ওপরে। তার মধ্যে প্রথম কন্ডিশন হলো লগ্ন সাপেক্ষে কোন ঘরে হয়েছে এই নীচভঙ্গ যোগ। শুভ ঘর থেকে যদি এটি অশুভ ঘরে সৃষ্টি হয় তবে কিন্তু বেশি ভালো এফেক্ট পাওয়া যায়। আরও ভালো এফেক্ট পাওয়া যায় যদি এই যোগ উপচয় ঘরে সৃষ্টি হয়, অর্থাৎ 3, 6, 10, 11 এই সমস্ত ঘরগুলিতে যদি তৈরি হয় তাহলে নীচভঙ্গ যোগের এফেক্ট আরও বেশি ভালো পাওয়া যায়। আচ্ছা, এবার সেকেন্ড কন্ডিশন কি? সেকেন্ড কন্ডিশন হলো যে গ্রহটি নিচস্থ হয়েছে সে লগ্ন সাপেক্ষে কোন ঘরের অধিপতি। ধরা গেল ধনু লগ্নের জন্য রবি তুলায় নিচস্থ হয়েছে, ঠিক আছে? তার মানে রবি এখানে কত নাম্বার ঘরের অধিপতি? রবি হচ্ছে নবমপতি। রবি কোথায় এসে নিচস্থ হয়েছে? রবি নিচস্থ হয়েছে তুলাতে, একাদশ ঘরে। তার মানে আমরা এটা বলতে পারি যে যেহেতু রবি নিচস্থ তাই আমরা বলতে পারি যে রবি ভাগ্যের দ্বারা প্রাপ্তি করাতে পারছে না, কারণ নবম ঘর আমাদের ভাগ্য আর একাদশ ঘর আমাদের প্রাপ্তি। এইবার নীচভঙ্গকারী গ্রহ ধরা যাক শুক্র বসে আছে রবির সাথে। শুক্র হলো ষষ্ঠ ও একাদশের অধিপতি। ষষ্ঠ ঘর থেকে বোঝা যায় মামার বাড়ি,
এবং একাদশ ঘর থেকে বোঝা যায় আমাদের দাদা দিদি, আমাদের জ্ঞান প্রাপ্তি, সাফল্য ইত্যাদি। এবার দেখুন কিভাবে এই নীচভঙ্গ রাজযোগ কাজ করে। দেখুন, যাদের রবি নিচস্থ তারা কিন্তু ভেতর থেকে কনফিডেন্স পায় না। নিচস্থ রবি সেই জন্য কিন্তু জাতক বা জাতিকাকে কনফিডেন্স ভেতর থেকে দেবে না, কিন্তু সে তার মামার বাড়ি বা বড় দাদা দিদি দ্বারা প্রচণ্ড ইনফ্লুয়েসড হবে। তারাই পারবে তার ভেতরের কনফিডেন্স জাগাতে। তাদের দ্বারা জাতকের প্রাপ্তিও হবে, যেহেতু একাদশ ঘর আমাদের লাভ স্থান। ঠিক আছে, যেহেতু শুক্র হচ্ছে আমাদের ষষ্ঠ ঘর আর একাদশ ঘরের অধিপতি, এবং ষষ্ঠ ঘর মানে বোঝায় আমাদের মামার বাড়ি, আর একাদশ ঘর মানে আমাদের বোঝায় দাদা দিদি। ঠিক আছে, আচ্ছা, আরেকটি ব্যাপার হচ্ছে, দেখুন তো এই নীচভঙ্গ রাজ্য কোন রাশিতে হয়েছে? এটা হয়েছে কিন্তু তুলা রাশিতে। আমরা জানি যে তুলা রাশি মানে হচ্ছে সম্পর্ক, তাই এনারা তাদের স্ত্রী বা স্বামী দ্বারাও কিন্তু প্রচণ্ড কনফিডেন্স পান। ঠিক আছে, আবার ষষ্ঠ ঘর 6th হাউস মানে বোঝায় আমাদের পোষ্য বা স্মল পেট, তাই এনারা পোষ্য সম্পর্কিত কাজে কিন্তু হবেন এক্সপার্ট, পাবেন কিন্তু সেখান থেকে উন্নতি বা লাভ। আবার ষষ্ঠ ঘর মানে বোঝায় আমাদের লোন বা ধার, ঋণ, তাই দেখবেন এনারা লোন সংক্রান্ত ব্যবসা ভালো বোঝেন। এটা কিন্তু হতেই পারে যে এনাদেরও লোন আছে, কিন্তু তারা যদি এই সমস্ত ব্যবসা করেন তাহলে কিন্তু খুব সুন্দর উন্নতি হবে। একটা জিনিস আমি এখানে বলে রাখি যে নীচভঙ্গ রাজযোগ মানে কিন্তু গ্রহের নিচস্থতা ভঙ্গ হয় মাত্র, তার মানে কিন্তু এই নয় যে গ্রহটা উচ্চস্থ হয়ে গেল। ঠিক আছে, এই যোগের ফল ধীরে ধীরে আমাদের জীবনে আসে। আজ তো বললাম কিভাবে এই যোগ তৈরি হয়, কিন্তু এরকম আরও অনেক কন্ডিশন আছে যেখানে এই যোগ থাকলেও কিন্তু তা ফলপ্রসূ হয় না, সেটি হলো যোগ ভঙ্গ অবস্থা। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে প্লিজ জানাবেন। নেক্সট ভিডিওতে আমরা আবার অন্য কিছু নিয়ে আলোচনা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং।